আসসালামু আলাইকুম। আজকে আবারও আমরা ক্রিটিসিজম এই বইটি থেকে স্টাডি অফ পোয়েট্রির লাস্ট কোশ্চেনটা আলোচনা করব এবং এখান থেকে আমি সম্ভবত 4টে প্রশ্ন ভিডিও আপলোড করেছি তোমাদেরকে, যেগুলো সবগুলাই খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে 2টা কোশ্চেন তো পরীক্ষায় আসার কথা। আমার মনে হয় নিশ্চিতভাবে তোমরা এখান থেকে 2টা কমন পাবে। তো অবশ্যই কিন্তু আরেকটা ব্যাপার, এখানে 4টে চ্যাপ্টার আছে, সব চ্যাপ্টার আসলে পড়ে শেষ করা যায় না, তাই তোমরা চাইলে কিন্তু কোনো একটা চ্যাপ্টার অর্থাৎ কোনো একটা বই বাদ দিয়ে দিতে পারো। সেক্ষেত্রে স্টাডি অফ পোয়েট্রি যেহেতু মোটামুটি ইজি অন্যগুলার তুলনা, তাহলে এটা আমাদেরকে করতেই হবে। তো আজকে যে প্রশ্নটি আলোচনা করবো সেটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন, 33 পৃষ্ঠার। হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ টাচস্টোন? টাচস্টোনটা কি? টাচস্টোন হচ্ছে এরকম একটা পাথর, যেটা বলে টাচস্টোন, পরশ পাথর, যেটা ছোঁয়া দিলে বাকি সব সাধারণ পাথরও টাচস্টোনে পরিণত হয়ে যায়। বাস্তবে আসলে কিন্তু টাচস্টোন জিনিসটা এরকম, কিন্তু ম্যাথিউ আর্নল্ড যে টাচস্টোনের কথা বলেছেন সেই টাচস্টোনটা হচ্ছে এমন একটা টাচস্টোন রূপক ভাবে, অর্থাৎ এমন একটা ক্লাসিক অসাধারণ সুন্দর কবিতা যেটাকে আমরা পরশ পাথর বা টাচস্টোন হিসাবে ব্যবহার করব অন্য কবিতাকে পরীক্ষা করার জন্য, যে সেটা নতুন কোন কবিতাকে, নতুন কবিদের কবিতাকে পরীক্ষা করার জন্য সেটা স্ট্যান্ডার্ড মানের কিনা, ভালো কিনা, খারাপ কিনা, এটা আসলেও ক্লাসিক কবিতার সাথে তুলনা করার যোগ্য কিনা বা ক্লাসিক হওয়ার যোগ্য কিনা। তো উনি যে অনেকগুলো এস্টিমেট দেখিয়েছিলেন, তার মধ্যে টাচস্টোন একটা এস্টিমেট মানে হচ্ছে কবিতা মূল্যায়ন করার উপায়। তো এই উপায়গুলোর মধ্যে টাচস্টোন উপায়ের আবার কিছু মেরিটস আছে, ডিমেরিটসও আছে। অর্থাৎ মেরিটস এবং ডিমেরিটস মানে হচ্ছে ভালো দিক এবং খারাপ দিক। তো আমরা এবার অ্যান্সারের দিকে চলে আসি। তোমরা যারা স্টাডি অফ পোয়েট্রির অন্যান্য ভিডিওগুলো দেখোনি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো। ফোর্থ ইয়ারের লিটারারি ক্রিটিসিজম নামে একটা প্লে লিস্ট আছে, সেখানে তোমরা সবগুলো পেয়ে যাবে। চ্যানেল সোয়াইপ করে প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর এই চ্যাপ্টারটা সম্পর্কে বিস্তারিত একটা ভিডিওতে আছে, যেখানে আমি শুধুমাত্র স্টাডি অফ পোয়েট্রি চ্যাপ্টারটা কি নিয়ে আলোচনা করে বা কি বলতে চায়, আমাদের কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত, সেটা নিয়ে আলোচনা করেছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে the touchstone method is not universally recognized as a perfect method. touchstone মেথডটাকে পৃথিবীব্যাপী স্বীকার করা হয় না, যেটা একটা সেরা মেথড কবিতা এস্টিমেট করার মেথড। এর কারণটা হচ্ছে আমরা জানি যে টাচস্টোন মেথড মানে হচ্ছে, মনে করো যে ভার্জিল একজন লেখক, আচ্ছা আমরা মনে করি হোমার একজন সেরা কবি, তার কবিতা থেকে সেরা আমরা 10টা লাইন বাছাই করে নিয়ে নতুন একজন কবি, মনে করো উনি একজন কবি, তার কবিতার সাথে আমরা যখন মিলিয়ে দেখবো যে কবিতার কোয়ালিটি কেমন। বাস্তবে হতে পারে যে শুধুমাত্র এই 10টা লাইনই আমাদের নতুন কবি ভালো লিখেছে, তাহলে তো আমরা এই টাচস্টোন মেথডের মাধ্যমে ধরে নিব যে ওনার সব কবিতাই সবই ভালো। অথবা আমি এমন একটা 10টা লাইন সিলেক্ট করলাম যেটা আসলে খারাপ লাগে, বাকি সব সে ভালো লিখছে। তো টাচস্টোন মেথড থেকে এরকম বেশ কিছু ডিমেরিটস আছে বা লিমিটেশনস আছে, দুর্বলতা আছে, যেটার কারণে এটা সারা পৃথিবীতে ইউনিভার্সালি রিকগনাইজড একটা মেথড না। It has both merits and demerits. By this method, the reader of the critic, এই মেথডের মাধ্যমে রিডার অর দ্য ক্রিটিক অর্থাৎ পাঠক অথবা সমালোচক should have the power to select the great lines. তারা এই মেথডের মাধ্যমে সেরা কিছু লাইন বাছাই করতে পারে। He will have to acquainted with the best quality of poetry. কিন্তু তার জন্য তাকে কি করতে হবে? অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে পরিচিত হওয়া, অ্যাকোয়েন্টেন্স মানে পরিচিতি, অ্যাকোয়েন্টেড মানে পরিচিত হওয়া। তাকে পরিচিত হতে হবে কি সেরা কোয়ালিটির কিছু কবিতার সাথে। অর্থাৎ তুমি ফালতু একটা কবিতার লাইন নিয়ে আসে ফালতু একটা লাইনের সাথে মিলালে হবে না, তোমাকে সেরা কবিতা চিনতে হবে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে both the poet and the reader must have seriousness in their study. এই কারণে পাঠকদেরকে এবং ক্রিটিকদেরকে সবাইকে কি করতে হবে? সিরিয়াসনেস ইন দেয়ার স্টাডি। স্টাডি মানে হচ্ছে গবেষণা, স্টাডি মানে কিন্তু পড়াশোনা নয়। অর্থাৎ তাদের বিষয় নিয়ে গবেষণার ক্ষেত্রে তাদেরকে কি করতে হবে? সিরিয়াস হতে হবে। কারণ তোমাকে বুঝতে হবে যে কোনটা পরশ পাথরের যোগ্য লাইন, পরশ পাথরের মতো সেরা ক্লাসিক লাইন, এবং কোন লাইনগুলো আমরা চুজ করবো। দিস মেথড উইল রুল আউট দ্য শোয়ি অর গাউডি পোয়েমস। আচ্ছা, এখানে বলছি শোয়ি মানে হচ্ছে লোক দেখানো, যেটা শুধু দেখাতে চায়। গাউডি মানে হচ্ছে কোন কিছুকে প্রচুর পরিমাণে অকারণে প্রশংসা করে। তাহলে এবার লাইনের অ্যান্সার পদ্ধতিকে আমরা কি হচ্ছে, দিস মেথড উইল রুল আউট। এই মেথডটা কি করে? রুল আউট করে বা কি বলে, তোমার আধিপত্য বিচার করে, এরকম। গাউডি মানে হচ্ছে লোক দেখানো, গাউডি মানে হচ্ছে প্রচুর পরিমাণে অকারণে প্রশংসা করা। তাহলে এবার লাইনের অ্যান্সার পদ্ধতিকে আমরা কি হচ্ছে, দিস মেথড উইল রুল আউট। এই মেথডটা কি করে? রুল আউট করে বা আধিপত্য বিচার করে, এরকম।
শাসন করে এরকম কিছু না, আধিপত্য বিচার করে বা ঠিক মতো কাজ করে এখানে কোথায়, দ্য শো ইউর গার্ডি পয়েন্টস, যে কবিতাগুলো মানে লোক দেখানো, অর্থাৎ তুমি দেখানোর জন্য ওখানে অসাধারণ কিছু লাইন তুলে ধরবে, এই ধরনের কবিতার ক্ষেত্রে কিন্তু, অথবা গার্ডি মানে হচ্ছে প্রচুর পরিমাণ প্রশংসা বা ল্যাভিশকে প্রেইজ করে একটা কবিতা লেখা হয়েছে, সেই কবিতার ক্ষেত্রেও কিন্তু এই মেথডটা প্রমাণ করবে যে এই কবিতাগুলোই সেরা, কারণ এটা বাহ্যিক বিষয়গুলোকেই খেয়াল করে, যেটা কোন ধরনের ম্যাটার নিয়ে কাজ করে, কোন ধরনের ডিকশন আছে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিয়েট অর দ্য টেস্ট, ক্রিয়েট বলতে এখানে একটা কবিতা লেখা বা সৃষ্টি করা একটা কবিতা, টেস্ট অথবা এটা টেস্ট ফর দ্য বেটার অ্যান্ড দ্য পোয়েট্রি উইল বি ফ্রি ফ্রম দ্য সিক এলিমেন্টস। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিয়েট এ টেস্ট, একটা কবিতার স্বাদ সৃষ্টি করা, যেমন হুমায়ুন আহমেদের প্রত্যেকটা লেখার কিন্তু টেস্ট তৈরি করে জনগণের মধ্যে, এটা প্রচুর পরিমাণ কি গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তুমি ওটা পড়ে খুব অনেক যে জ্ঞান নিতে পারবা তা কিন্তু না। তাহলে একটা কবিতার বা একটা লিখনীকে টেস্ট তৈরি করা, টেস্ট ফর দ্য বেটার, অর্থাৎ আরো ভালো বা বেটারের জন্য টেস্ট তৈরি করা, এন্ড দ্য পোয়েট্রি উইল বি ফ্রি ফ্রম দ্য চিপ এলিমেন্টস, এবং এই পোয়েট্রি কি হবে, তোমার এলিমেন্টস গুলো হবে চিপ, চিপ মানে সস্তা, এই ধরনের কবিতার এলিমেন্টস গুলো যে সবসময় একটা সিরিয়াস এলিমেন্টস হবে তা কিন্তু না। বাট দ্য গ্রেট লিমিটেশন ইজ দ্যাট, কিন্তু এটা সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে ইট টেকস ইনটু অ্যাকাউন্ট মেনি লাইনস, মেনি মানে হচ্ছে নিছক শুধুমাত্র এই ধরনের পরিমাপ, অর্থাৎ এই ধরনের টাচস্টোন মেথড, এটা কি করে শুধুমাত্র কবিতার কিছু লাইনকে পরিমাপ করে, অ্যাকাউন্ট মানে হিসাব করা, হিসাব নিকাশে নেওয়া, পরিমাপ করা, শুধুমাত্র একটা লাইনকে পরিমাপ করে, অ্যান্ড প্যাসেজেস, এবং একটা প্যাসেজকে পরিমাপ করতে পারে, নট দ্য পোয়েম অ্যাজ এ হোল, সম্পূর্ণ কবিতাটাকে ব্যাখ্যা করে না বা পরিমাণ কি বলে মূল্যায়ন করে না, যেটা প্রথমে বললাম, কিন্তু মাত্র 10-15টা লাইনকে তোমার ভ্যালু নির্দেশ করে, যেটা আসলে কতটুকু ভ্যালু, পুরো কবিতাটাকে বুঝে দেখেন। বিসাইডস, পাশাপাশি the comparison cannot bring out the real qualities, তুলনা কখনো বাস্তব পরিণতি খুঁজে আনতে পারে না, because only 2 or 3 lines are really not sufficient, only 2 or 3 lines are really insufficient, মাত্র 2-3টা লাইন সবসময় কি অপর্যাপ্ত ফর আন্ডারস্ট্যান্ডিং এ গ্রেট পোয়েম, একটা সেরা কবিতাকে বোঝার ক্ষেত্রে। অনেক কবিতা আছে যে কবিতাগুলো 2-3টা লাইন পড়তে তোমার কাছে খুব ভালো লাগবে, কিন্তু পুরো কবিতাটাই যে ভালো এমন কিছু না, হাজার হাজার কবিতা আছে যেগুলো শুরু 2-3টা লাইন বা মাঝে 2-3টা লাইন সেরা। The reader would have to depend on the total impression. Impression মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা তোমার মনে ছাপ ফেলে, an idea about something, অথবা কোন একটা বিষয় তোমার কাছে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে এরকম। তাহলে আমাদের রিডারদেরকে, পাঠকদেরকে সেটার উপর ডিপেন্ড করতে হবে একটা কবিতার টোটাল ইমপ্রেশনের উপরে, পুরো কবিতাটা তোমার মনে কিভাবে ছাপ ফেলে যায় সেটার উপর। ইমপ্রেশন শব্দের অর্থ কি? The choice of the lines is personal. কিন্তু টাচস্টোন মেথডের ক্ষেত্রে যদি আমরা একটা কবিতাকে আরেকটা কবিতাকে তুলনা করি, লাইন চুজ করে আমাকে দিলে কিন্তু আমার পছন্দের লাইনটাই আমি চুজ করব, তো এখানে কিন্তু এটাও একটা পার্সোনাল চুজ হয়ে যায়। তাহলে দ্য চয়েস অফ দ্য লাইন ইজ পার্সোনাল, আসলে কোন ব্যক্তি কোন লাইনগুলো চুজ করবে সেটা কিন্তু তার নিজের পার্সোনাল। এন্ড দেয়ার ইজ দ্য ফিয়ার, এবং এখানে যে ভয় সেটা হচ্ছে কি, দ্য রিডার অফ দ্য ক্রিটিক মে বি পার্সোনাল ইন দেয়ার চয়েস, যেখানে রিডার অথবা ক্রিটিক যে এস্টিমেটটা করবে, পরিমাপটা করবে, মূল্যায়নটা করবে, সে চুজের ক্ষেত্রে তার নিজের পার্সোনাল না হয়ে যায়। যেমন আমাকে যদি লাভ পোয়েমের তুলনা করতে দেওয়া হয়, আমি একটা লাইনকে চুজ করবো ক্লাসিক লাইন হিসেবে, if I had a flower every time when I think about you, I can go through my garden for you. তো এই লাইনটার সাথে আমি যদি এখন বাকি সব কবিতা তুলনা করতে চাই, এই লাইনটা হ্যাঁ অসাধারণ অবশ্যই, কিন্তু সব কবিতাই যে এগুলোর মতো হতে হবে ল্যাঙ্গুয়েজের দিক থেকে, ভাবের দিক থেকে, এমন কিন্তু না। তাই এটা একটা পার্সোনাল হয়ে যায়। ইন স্পাইট অফ দ্য লিমিটেশন অফ দিস মেথড, এই মেথডের কিছু লিমিটেশন থাকা সত্ত্বেও, ইট ডেফিনেটলি হেল্পস আস, এটা নিশ্চিতভাবে আমাদেরকে সাহায্য করে টু ফাইন্ড আউট দ্য রিয়েল পোয়েট্রি, বাস্তব বা সুন্দর কবিতাগুলোকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে। অ্যাপ্রিশিয়েটিং দ্য মেথড, এই মেথডটাকে প্রশংসা করে, আর স্কট জেমস ট্রুলি রিওয়ার্ডস, আর স্কট জেমস উনি বাস্তবিকভাবে একটা মন্তব্য করেছেন, রিমার্ক মানে মন্তব্য, এই মন্তব্যটা তোমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারো। দ্য কম্পারেটিভ মেথড ইজ অ্যান ইনভ্যালুয়েবল এইড, এই কম্পারেটিভ মেথড এটা একটা ইনভ্যালুয়েবল এইড, এইড মানে হচ্ছে উপায় বা সাহায্য করা, মূল্যবান সাহায্য বা বিষয়, টু অ্যাপ্রিসিয়েশন, প্রশংসা করার ক্ষেত্রে।
ইন অ্যাপ্রোচিং এনি কাইন্ড অফ আর্ট, যে কোনো ধরনের আর্টের মধ্যে অ্যাপ্রোচ করা মানে হচ্ছে অভিগমন বা প্রবেশ করা বা এগিয়ে আসা। অর্থাৎ তুমি যদি কোনো আর্ট সম্পর্কে অ্যাপ্রোচ করতে চাও, সেটা সম্পর্কে জানতে চাও, মূল্যায়ন করতে চাও, অন্যান্য সেরা আর্টের সাথে তুলনা করতে হবে। এটা কবিতা ভালো কিনা সেটা জানতে হতে হবে, অন্য কবিতার সাথে তুলনা করতে হবে। তো এখানে জেমস স্কট কিন্তু এটাকেও প্রশংসা করেছিলেন। তো আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। তোমাদের অন্য কোনো ভিডিও লাগবে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো এই চ্যানেলে। সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, ভিডিওতে একটা লাইক দিলে আমি আন্তরিকভাবে খুশি হব। আর অবশ্যই কমেন্ট করে তোমার মন্তব্য জানিয়ে ভালো থাকো।